আমরা আজকে শুরু করি হচ্ছে চর্যাপদ থেকে, ঠিক আছে। চর্যাপদ আমাদের আজকে প্রথম আলোচনা হবে কি চর্যাপদ, ঠিক আছে। আচ্ছা, চর্যা শব্দের অর্থ খেয়াল করি। চর্যা শব্দের অর্থ কি? চর্যা শব্দ আচরণীয়, মনে আছে কিনা আমি বলছিলাম। আর অচর্যা শব্দের অর্থ কি? অচর্যা মানে কি? অআচরণীয় মানে কি, যেটা আমাদেরকে নিষেধ করা হচ্ছে। অর্থাৎ ধর্মীয় ভাবে এখানে একটা মজার ব্যাপার আমি বলেছিলাম, খেয়াল আছে কিনা, যে আমাদের প্রত্যেক ধর্মে কিছু বিধি নিষেধ আছে, কিছু পালন করতে বলা হয়, কিছু কি নিষেধ করা হয়। বৌদ্ধ ধর্মেও ঠিক তাই, কিছু বিষয় আছে পালন করতে বলা হয়েছে আর কিছু কি নিষেধ করা হয়েছে। এখন এই বিষয়টাকে সুনিশ্চিত করে বলা হয়েছে, তাই এটাকে বলা হয় কি যে বিনিশ্চয়। অর্থাৎ চর্যাপদের অপর নাম পরীক্ষায় যদি থাকে, অনেক সময় থাকবে কি চর্যা, চর্য, বিনিশ্চয়। তাহলে কি বলবে? চর্যা, চর্য, বিনিশ্চয়। অর্থাৎ এই কোনটা আচরণ করতে হবে আর কোনটা আচরণ করতে হবে না সেটা বিনিশ্চয় সুনিশ্চিত করে বলা হয়েছে। বুঝতে পারছি কিনা? এবং এইটা আমি আলোচনা করেছি, তারপর সংক্ষেপে আরেকটু বলি। এটা একটা বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ। বলেছিলাম যে আমরা পরীক্ষা যেটা আসবে বাংলা সাহিত্যে, কি বলে পরীক্ষা আসবে কি, হ্যাঁ হ্যাঁ, আদি নিদর্শন কি, বাংলা সাহিত্যের আদি নিদর্শন শব্দটা এভাবে দেবে। কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমি কি বলছিলাম, যে বাংলায় লেখা যত গ্রন্থ পাওয়া যায়, বাংলায় লেখা যত বই পাওয়া যায়, গ্রন্থ, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, ছোট গল্প, যা কিছু হিসাব করি না কেন, তার প্রথম বইটাই হচ্ছে কি চর্যাপদ। এবং এই চর্যাপদ কারা লিখেছে বলছিলাম? বৌদ্ধ ধর্মের। এখন কথা হচ্ছে যে বৌদ্ধ কোন সময়ে লেখা ছিল, মনে আছে কিনা? এইটা হচ্ছে, আমরা প্রাচীন বাংলার যদি শাসনামল হিসাব করি, আমি একটা শব্দ বলেছিলাম মৌগু পা সে, ধারাবাহিকভাবে আমি এর মধ্যে অনেক ছোটখাটো ব্যাপার স্যাপার আছে। মোটা দাগে যদি বলি, মৌর্য, গুপ্ত, এই পাতে পাল, আর সেতে কি সেন। তার মানে পাল শাসনামলে, কোন শাসনামলে? পাল শাসনামলে। পালেরা কোন ধর্মের ছিল বলছিলাম? বৌদ্ধ ধর্মের। তাহলে পাল শাসনামলে যারা বৌদ্ধ ছিল, সেই বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের যারা ছিল, সাধক বা তান্ত্রিক, তারা তাদের ধর্মীয় ব্যাপারগুলো কবিতার আকারে বা গানের আকারে লিখছে। এবং সেই গানের সংকলন বা কবিতার সংকলন, অপশনে যেটা এদিক, তাই না? আমি এটাও বলেছি যে গান আর কবিতার পার্থক্য কি। কবিতা লেখা হয়, কবিতাকে পরবর্তীতে ছন্দে বা সুরে, তাল লয় ছন্দে সুরে মেলানো হয়, সেটাই গান হয়ে যায়। সুতরাং এই কবিতাগুলো বা গান, এই চর্যাপদ হচ্ছে বৌদ্ধ ধর্মের সহজিয়া সম্প্রদায়ের সাধন ভজনের তত্ত্ব প্রকাশ, মানে ধর্মীয় ব্যাপারগুলো। তাহলে কি বলছে এটা? সাধন ভজনের তত্ত্ব প্রকাশ। এই কথাগুলো কিন্তু জরুরি আমাদের জানা। তাহলে সাধন ভজনের কি তত্ত্ব প্রকাশ। আচ্ছা, তাহলে সহজ কথা, যে বাংলা সাহিত্যের লেখা যত বই আছে তার প্রথম বই চর্যাপদ। চর্যাপদ লিখেছে কারা? বৌদ্ধ ধর্মের। বৌদ্ধ ধর্মের কোন সম্প্রদায়? সহজিয়া সম্প্রদায়। আমি এখানে আর একটা কথা বলছিলাম গতদিন, যে বৌদ্ধ ধর্মের দুইটা গুরুত্বপূর্ণ বড় ভাগ আছে, একটা হচ্ছে হীনযান আর একটা মহাযান। হীনযান মানে যাদের একটি নিয়ম কানুন অনেক কড়াভাবে পালন করে, তারা কি হীনযান। আর একটা হচ্ছে মহাযান, যারা একটু উদারপন্থী, ঠিক আছে। আচ্ছা, এই মহাযানদের মধ্যে সহজিয়া সম্প্রদায়, এই সহজিয়ারা হচ্ছে এই চর্যাপদ রচনা করছে বা লিখছে গানের আকারে বা কবিতার আকারে, যাদের বিষয়বস্তু কি তাহলে সাধন ভজনের তত্ত্ব প্রকাশ, ধর্মীয় ব্যাপারগুলোকে কবিতার আকারে লিখে তুলছে। এখন এই চর্যার পদের অপর নাম আসলে কি বলতে পারি আমি? চর্যা, চর্য, বিনিশ্চয়। মানে এই ধর্মীয় ব্যাপারগুলোকে নিশ্চিত, যেটাকে আচরণ করতে হবে আর যেটাকে নিষেধ করছে সেই জিনিসটাকে সুনিশ্চিত করে বলছে, তাই চর্যা, চর্য, বিনিশ্চয়। এবং এখানে আমার গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে, তাহলে এই যে বাংলায় লেখা গ্রন্থ, এটা পাওয়া গেছে কোথা থেকে আমি বলছিলাম? হ্যাঁ, নেপালের রাজদরবারের কোথা থেকে? লাইব্রেরি, রয়্যাল লাইব্রেরি। রয়্যাল লাইব্রেরি, কোন লাইব্রেরি? লাইব্রেরি, রয়্যাল লাইব্রেরি। এবং এটা হচ্ছে পাওয়া যায় কত সালে মনে আছে? 1907। এখন এইখানে একটা কথা আমি বলেছিলাম, এইখানে সাল কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। একটা হচ্ছে 1907 আর একটা কি 1909। আমি এখানে একটা টেকনিক বলি, মনে রাখি। বই কিন্তু দুটো গুরুত্বপূর্ণ, আলোচনা পরীক্ষা আসে। একটা হচ্ছে চর্যাপদ আর একটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। কথা ভালো করে বোঝার চেষ্টা করি। একটা কি, একটা চর্যাপদ আর একটা কি শ্রীকৃষ্ণ কীর্তন।
এখন আমি বললাম কি সবচেয়ে পুরনো বই কোনটা, প্রথম বই কোনটা, তাহলে সালের ক্রমে এই দুটার মধ্যে আগে কোনটা? 7। 9-এর তুলনায় 7 আগে না? তাহলে বইও একটা হচ্ছে চর্যাপদ আর একটা কি শ্রীকৃষ্ণ কীর্তন। ক্লিয়ার কিনা? তার মানে যেটা সাল আগে বই আগে, তাহলে এটা কি হবে? তাহলে এটা চর্যাপদ। আর 1909 সালে এটা কি হবে তাহলে? শ্রীকৃষ্ণ কীর্তন, তাই তো, কৃষ্ণ কীর্তন কাব্য। ঠিক আছে, এখন এই চর্যাপদ 1907 সালে রয়্যাল লাইব্রেরি থেকে উদ্বোধন মানে উদ্ধার করা হলো। এই যিনি উদ্ধার করলেন তিনি কে? হর প্রসাদ, হ্যাঁ হরপ্রসাদ, আচ্ছা শাস্ত্রী, তাই তো, হরপ্রসাদ শাস্ত্রী। আচ্ছা, আর এটা উদ্ধারণ করেন কে? বসন্ত রঞ্জন রায়। বসন্ত রঞ্জন, আচ্ছা রঞ্জন রায়। আচ্ছা, এবার মজার ব্যাপার হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর একটা উপাধি দেওয়া হয়েছিল, সেটা কি উপাধি? হচ্ছে মহামহোপাধ্যায়। ঠিক আছে, মহামহোপাধ্যায়। আর বসন্ত রঞ্জন রায়েরও কিন্তু একটা উপাধি ছিল বিদ্যবল্লভ। ঠিক আছে, বিদয় বয় দয় বয়, ঠিক আছে, লয় ভয়, ঠিক আছে, বল্লভ। আচ্ছা, বল্লভ, বল্লভ, বিদ্যবল্লভ। ক্লিয়ার? উপাধি ছিল বিদ্য বল্লভ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এটা হচ্ছে তাদের উপাধি। মজার ব্যাপার কি, এই দুইটা বই 1916 সালে, দুইটা বই ভালো করে বুঝি, কত সালে? 1916 সালে কলকাতা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, সাহিত্য পরিষদ থেকে সম্পাদনা প্রকাশ, পরিষদ থেকে সম্পাদনা প্রকাশ। এখন চর্যাপদ তো পুরনো বই, এখন এই চর্যাপদকে নতুন করে যখন বই আকারে সুন্দর করে কবিতাগুলো সাজায় নতুন করে বই আকারে লিখছে বা সাজাইছে বা প্রকাশ করছে, তখন কিন্তু তার একটা নাম দিছে চর্যাপদ। এই চর্যাপদের নাম দিছে হচ্ছে কি, চর্যাপদের যে আমরা সংক্ষেপে চর্যাপদ বলছি, এটাকে সম্পাদনা প্রকাশ করে নাম দিছে হাজার বছরের পুরাণ। ঠিক আছে, পুরাণ, বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, বাংলা ভাষায়, বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। বুঝতে পারছি? বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, হাজার বছরের পুরাণ, বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এই নামে বই বের করছে 1916 সালে। তার মানে বই দুটো কিন্তু একই সময়ে একই জায়গা থেকে প্রকাশ করছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চর্যাপদের কোথা থেকে আবিষ্কার, কোথা কি, এগুলো আমরা বললাম। এইবার এ নিয়ে একটা আছে, কি বলে, কথা প্রচলিত আছে যে সময়টা আসলে এই যে বইটা লেখা হয়েছে, কবিরা লিখছে, কতজন কবি, এটা বুঝতে দিব এবার। আচ্ছা, কতজন কবি লিখলো, কোন সময় লিখলো, কতটা কবিতা লিখলো, এই ব্যাপারগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি বিষয় হচ্ছে সময়, বলা হচ্ছে কোন সময়ে কবিতাগুলো লেখা হয়েছে, কোন সময়ে। হ্যাঁ, এটা পরীক্ষা কিন্তু আছে। তার মধ্যে কেউ কেউ বলতেছে 650 থেকে কত 1200, আর কেউ বলছে কত 950 থেকে 1200। প্রশ্ন হচ্ছে যে কেউ কেউ বলতেছে যে কবির সংখ্যা 23 জন, কয়জন? আর কেউ বলছে কত 24 জন। আবার কেউ বলছে কবিতার সংখ্যা 50টি, আর কেউ বলছে কি 51টি। এবার দেখো মজার ব্যাপার যে এই সাল এইখানে 650 আর 950, এই দুটার মধ্যে 650 ডিজিট ছোট, 23 24-এর তুলনায় ছোট, 50 51 তুলনায় ছোট। তাহলে এইটা মনে রাখবো, একটা দারুণ আইডিয়া। সেটা হচ্ছে পরীক্ষা প্রায় আসে, আমরা প্রায় ভুল করি। বুঝতে পারছি? আমাদের এবার ভুল করার কোনো সুযোগই নেই। অর্থাৎ কম কম বেশি বেশি, এটা মাথায় রাখবো। যে কম বলছে সবকিছুতে কম। না না না, ওইটা না, আমি শ্রীকৃষ্ণের ফাংশনই বাদ, এখন আমি ওটা আলোচনাই করছি না। আমি বলছি যে চর্যাপদের কেউ কেউ বলছে কি যে এইটা, এই বইটা লেখা হয়েছে, মানে এই গ্রন্থ বা এটা তো মূলত ওই সময় তো আর কাগজ কলম ছাপাখানা এরকম ছিল না। ছিল? এখনকার যে ছাপাখানা এই যে প্রিন্ট করা হয়, এটা ছিল নাকি? তাল পাতায় লেখা হয়েছে, অথবা কাগজ ওই কাপড়ে লেখা হয়েছে, অথবা কি চামড়া, পশুর চামড়ায়, অথবা ওই যে কি বলে
আহ, বিভিন্ন রকমের পুঁথি বলি না, ওইভাবে আর কি করা হয়েছে, কিন্তু মূলত বইয়ের আকারটা ছিল না। ছিল নাকি? এখন ও কোন সময়ের মধ্যে এই জিনিসগুলো লেখা হয়েছে, কেউ কেউ বলতেছে, কোন কোন গবেষক, যে এই লেখাটা সময় হচ্ছে 650 থেকে 1200। তারা আবার কেউ বলছে কবির সংখ্যা 23 জন, আবার কেউ বলতেছে যে মোট কবিতা 50টি, আবার কেউ বলছে যে না 950 থেকে 1200 এই সময়ের মাঝখানে কবিতাগুলো লেখা হয়েছে। বুঝছি। এখন না, আমি তো দুইজনে দুই রকম বলছে, আমি আসতেছি, কথা শেষ করতেছি। যে কেউ বলছে কি যে 650 থেকে 1200 সালের মধ্যে এই কবিতাগুলো লেখা হয়েছে। যেমন আমরা বলছি সুকুমার সেন আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আছে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় আছে। বুঝতে পারছি কিনা? এখন এক একজন কি সময়টাকে এক এক রকম বলছে। পরীক্ষায় আসবে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এই চর্যাপদ লেখা হয়েছে কোন সময়, অথবা আসবে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোন সময় লেখা হয়েছে, অথবা আসবে সুকুমার সেনের মতে কয়জন কবির কথা উল্লেখ করা আছে, এরকম করে দেওয়া থাকবে। ঠিক আছে? তো তখন এখানে নাই না? আচ্ছা, পরীক্ষা আসতে পারে ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে? আমরা বলছি যে কিভাবে মনে রাখবো, যে কম বলছে সবকিছুতে কম। এখন আমি দুইজনেরটা বলে দিচ্ছি স্পেসিফিক। একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ কি শহীদুল্লাহ, আর একজন হচ্ছে কি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। খেয়াল করি, এখানে আমি সংক্ষেপে লিখছি, যদি বলছি তো এটা আবার পরে শুনে নেবো, মনে থাকবে, দেখে নিলে হবে। সেটা হচ্ছে আমরা একটা জিনিস, একটা টেকনিক অ্যাপ্লাই করি। সুনীতি, যার নাম কি নীতি বলছি, সুনীতি। বাঙালি এই নীতি কথা সুযোগ পেলে বেশি বলে না কম বলে? এই যে বুঝে গেছে, দারুণ জায়গা চলে, বুঝতে পারছি কিনা? তার মানে সুনীতি কুমার সবকিছু বেশি বলছেন, শহীদুল্লাহ তাহলে কি করছেন? এইবার কিন্তু মনে থাকবে, আর ভুল হবে যদি পরীক্ষা আসে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের কবি কত, কি হবে তাহলে? শহীদুল্লাহর মতে কম, কবির সংখ্যা, কবি হ্যাঁ 23 জন, মানে শহীদুল্লাহ কম বলছে। হ্যাঁ, আবার যদি বলে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কবিতার সংখ্যা কত, আমি কবিতার কথা বলছি আমার কাছে, হ্যাঁ এই যে ধরে ফেলছি। আবার যদি বলে সুনীতির মতে এই কবিতাগুলো লেখার সময়কাল কত, এবার কি বোঝা গেল? মানে যে প্যাটার্নেই পরীক্ষায় প্রশ্ন এবার আসুক, খালি ওইটুকু মাথায় রাখবো, বেশি বেশি কম কম। এই যে মানে বাঙালি নীতিগত সুযোগ পেলে বেশি বলে, ওই থেকে ওইটা মাথায় রাখবো। বুঝছি কিনা? তাহলে এই প্রশ্নটা পারবো তো। এবার আমি চলে আসি হচ্ছে আমাদের মৌলিক জায়গায়, তাহলে আমাদের কম কম বেশি বেশি বললাম। এবার আসি হচ্ছে এইটা, গতদিন কিন্তু ব্যাখ্যা করছিলাম মনে হয়, যে কেন আমাদের এই কবিতাটা পাওয়া গেল ওই রয়্যাল লাইব্রেরিতে নেপালে, মনে আছে? যে আমাদের ওই সময় তুর্কিরা আক্রমণ করছে বাংলায়, দেখা গেছে যে এদিক থেকে আক্রমণ করছে, উত্তরে হচ্ছে নেপাল, আমাদের বাংলাদেশের উত্তরে, পূর্ব দিকে আছে পাহাড়ি এলাকা, দক্ষিণে বঙ্গোপসাগর। তাহলে তোমার এখানে যারা বসবাস করছে বাংলা জনপদে, তো তখন কি দক্ষিণে বঙ্গোপসাগর যাওয়া যাবে না, পাহাড়ি এলাকায় যাবে না, এদিক থেকে হয়তো আক্রমণ করছে, তারা নিরাপত্তার জন্য স্বাভাবিকভাবে কি করছে, এই এলাকার মানুষেরা ওইদিকে চলে গেছে, নেপালে চলে গেছে, সাধারণত ওইদিকে নিরাপত্তার জন্য চলে গেছে, যার ফলে আমরা ওইদিকে গ্রন্থটা পাচ্ছি। তাহলে কোথায় পাওয়া গেল, কেন পাওয়া গেল, কারা লিখলো, কতজন, এই ব্যাপারগুলো তো ক্লিয়ার, চর্যাপদ থেকে পারবো তো। আচ্ছা, এবার আসি, মানে আমাদের এবার হচ্ছে এই লেখার ভাষা যে বাংলা, এটা তখনকার বাংলা তো আর এখনকার বাংলার মতো না। আমি বলছি না ভাষা দ্রুত পরিবর্তন হয়ে যায়, বলি রয়্যাল রয়্যাল বেঙ্গল টাইগার আছে না, রয়্যাল বেঙ্গল টাইগার, সুতরাং সেই রয়্যাল বেঙ্গল টাইগারের প্রথম অংশ রয়্যাল লাইব্রেরি। বুঝতে পারছি? আচ্ছা, ভাষা দ্রুত পরিবর্তনশীল বলছি না, যার ফলে তখনকার বাংলা এখনকার বাংলার মতো না, এটা কিন্তু এই সময়ের বাংলার মতো না, তাই না? আমি বললাম যে হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো আমি যে আলোচনা করতেছি, আমার এই আলোচনার বাইরে সাধারণত প্রশ্ন হবে না, খুবই কম সম্ভাবনা। ঠিক আছে, এগুলো সব আজকে মোটামুটি আমরা বেসিক তথ্যগুলো দিয়ে দেবো। আর মজার ব্যাপার কি জানি, যে আমরা দেশের একজন প্রথম শ্রেণীর নাগরিক, সচেতন নাগরিক হিসেবে আমার চাকরির প্রয়োজনেই পড়তে হবে তা না। এই জিনিসগুলো জানা থাকলে আমার এত বেশি সুবিধা, আমাদের পরবর্তী প্রজন্মের, মানে আমাদের জেনারেশন যারা আছে, পরিবারের সন্তানাদিও, তাদের ক্ষেত্রেও আমার এই থিঙ্কিংটা অনেক বেশি প্রভাব ফেলে।
দৃষ্টিভঙ্গিটাই অন্যরকম হয়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ওই রকম করে ভাববো না যে আমার শুধু পরীক্ষা পাশ করার জন্য আমার দরকার। এই আইডিয়া থেকে বেরোনো উচিত আমাদের, সত্যি সত্যি এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা এই ব্যাপারগুলো তো কখনো এভাবে চিন্তাও করিনি, বাট এগুলো কিন্তু সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, আমাদের জীবনে অনেক বড় প্রভাব ফেলে, যে কারণে এগুলো পড়তে হয়। ঠিক আছে, সরকারি কামে। তো আমরা আসি বাংলা ভাষায় যে লেখা, পরীক্ষায় যদি আসে আমাদের যে এটা কোন ভাষায়, তাহলে প্রথমেই কথা কি বাংলা ভাষায়। কারণ যারা হিন্দিতে আছে তারা বা দাবি করতেছে এটা হিন্দিতে, সংস্কৃত ভাষার যারা তারা বলছে যে সংস্কৃত, তিব্বতীরা বলতেছে আমাদের ভাষায়। বাট আমরা আমাদের যে 1926 সালে, গতদিন বললাম যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটা বই লিখছেন, ওই যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ওনার বইয়ের নাম কি ODBL, ঠিক আছে, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট, DEVELOPMENT, ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, LANGUAGE ল্যাঙ্গুয়েজ। এই বইটা হচ্ছে 1926 সালে প্রকাশ হয়। তাহলে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ নাম কি? ODBL, ঠিক আছে, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছি? বইটা কত সালে? 1926 সালে। এই 26 সালে লিখতেছি, খাতা কই? এটা কোনো কথা? আচ্ছা 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 আচ্ছা, তো এটা পরে আবার দেখে লিখে নেবো, কিন্তু লিখতে হবে খাতায়। আমি একটা কথা এখানে জরুরি বলে রাখি প্লিজ, সেটা হচ্ছে যে প্রকাশিত হলে বইটা এটা আসে, কিন্তু সালটাও আসে। হ্যাঁ, খুবই, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, 1926। আর একটা কথা আমি একটু এক্সট্রা কথা বলে রাখি, যেহেতু আমরা পরিশ্রম করতেছি, কষ্ট করতেছি, এমন যেন না হয় যে আমার সামান্যর জন্য আমি সিটকে পড়তেছি। সামান্যর জন্যই কিন্তু হবে, 0.25 এর জন্য 5,000 জন্য পেছনে পড়ে যেতে হবে, এরকমই হয়, তাই না? এরকমই হয়। আমার যত আমি ক্লাস করেছিলাম এই BCS কোচিং এ, আমি সেই ডায়েরিটা আমি প্রথম দিন বলছিলাম নাকি বলিনি, আমার প্রত্যেকদিন এই যে ক্লাস টেস্ট না, আমার সেই ডায়েরিটা, ওই যে ও দেখছে, আব্দুল্লাহ জানে যে আমার সেই ডায়েরিটা দেখা গেল আজকে 1 তারিখ জুন মাসের, এইখানে তারিখ, কোন স্যার কোন ক্লাস লেখা, এবং আজকের ক্লাস টেস্ট স্টাপলিং করা, আজকের ক্লাস টেস্ট এই পেজে স্টাপলিং করা ডায়েরিতে, এবং আমি টোটাল মিলে যত ক্লাস করছি সমস্ত ক্লাস ওই ডায়েরিতে। আমি শুধু পরীক্ষার আগে ওইটাই পুরো এইটা শুধু পড়ছি, আর কিচ্ছু না, এটা পুরো ঠোঁটস্থ করে ফেলছি, এর বাইরে কোনো কোশ্চেন পাইনি আমি। অবশ্যই একটা খাতায় সুন্দর করে গুরুত্বের সাথে, তখন হবে কি, এই যে যে জিনিসগুলো, আমি তো কম তথ্য দিচ্ছি না, এই সমস্ত তথ্য এক জায়গায় থাকবে, বুঝতে পারছি? এক জায়গায় যখন থাকবে অন্য বই কম প্রয়োজন পড়বে, যখন প্র্যাকটিস করবো শুধুমাত্র প্রশ্ন, সেই জায়গাগুলো প্রয়োজন পড়বে, এছাড়া এইটা দেখতে হবে বারবার, তখন এর মধ্যে থেকে সব প্রশ্ন পাবো, এর বাইরে খুব কম প্রশ্ন হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি বলছি, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এই বইয়ের মাধ্যমে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওখানে দেখানোর চেষ্টা করছেন যে চর্যাপদ লেখা কোন ভাষায়? বাংলা ভাষায়। পরীক্ষায় যদি আসে বাংলা ভাষা না থাকবে, অপশনে কি থাকবে? থাকবে না, থাকবে হচ্ছে সান্ধ্য ভাষা। কি থাকবে? হ্যাঁ হ্যাঁ, সান্ধ্য ভাষা, হ্যাঁ হ্যাঁ, সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা, এটাও থাকতে পারে। এখন ব্যাপারটা কি, আলো আধারী কেন? আলো আধারীর কারণটা হচ্ছে সন্ধ্যার সময় কি হয়, যখন সূর্য ডুবে যায় কিছুটা অন্ধকার অন্ধকার থাকে না, তখন কিন্তু আমরা অনেক সময় ওই যে অস্পষ্ট ভাবে একজনকে দেখতে পাই, কে যায় অমুক নাকি, হ্যাঁ, মানে কি ক্লিয়ার না, শিওর না। তো এই ভাষাটা যে বাংলা ভাষায়, এই ব্যাপারটাও কিন্তু অনেকটা ওই রকম, যার কারণে বলা হচ্ছে যে সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা। ক্লিয়ার তো সবাই? আচ্ছা, এখন ভাষা বললাম, এবং কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত, ঠিক আছে, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে ভাষা বললাম, ছন্দ বললাম, কবিতার সংখ্যা বললাম, কারা কতটুকু বলছে তা বললাম, এবং এই কবিতার ম্যাক্সিমাম কবিতার লাইন হচ্ছে 10 লাইন করি। কবিতার লাইন কি? 10 লাইন করি। প্রত্যেকটা কবিতার প্রায় চরণ বা লাইন কত? 10টি করে ম্যাক্সিমাম। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা আসবো কবিতাগুলোর কবি যারা লিখছেন তাদেরকে, ঠিক আছে, যে কে কতগুলো কবিতা লিখছে, ঠিক আছে, এর বাইরে তারপর আমরা কোশ্চেন আর একটু দেখবো। কবিতার কে কতগুলো, আমরা একটা শব্দ দিয়ে আমি একটু ভিন্ন টেকনিকে জানানোর চেষ্টা করবো এখানে, ঠিক আছে, যে 15 + 2 +
7, ঠিক আছে। 15 আর 2 কত? 17 আর 7 24। আচ্ছা, এই 7 জন, 15 2 17। আচ্ছা, এটা আমি পরে দেখাবো। আমার এই একটা সূত্র, এই সূত্রের মাধ্যমে মনে রাখা যায় আর কি। আপাতত একটা শব্দ আগে বলি, সেটা পরে ওইটা দেখাচ্ছি, ঠিক আছে। ভুলু কাকুস, এই শব্দটা আমি এইভাবে মনে রাখছি, ঠিক আছে। প্রথমে ডান দিক থেকে শতে হয় হচ্ছে সবর পা। এখন পা শব্দটা কেন বললাম? পা হচ্ছে যারা পদরচয়িতা, কবি, এই কবিদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কবিদের সম্মান সূচক উপাধি হচ্ছে পা, ঠিক আছে। সম্মান সূচক উপাধি, হ্যাঁ, পদরচয়িতা বা পদকর্তা যিনি লিখছেন, কবিতা যিনি লিখছেন, বুঝতে পারছেন? তাহলে আমরা প্রথমেই আসছি কি? সবর পা। কথা বুঝতে পারছি কিনা? প্রথমে কি? সবর পা। ডান দিক থেকে আমরা লিখতে লিখতে আসতেছি। প্রত্যেক কবির সম্পর্কে কিছু বর্ণনা দেবো, পরীক্ষাগুলো আসে। এখন বোর্ডের সবাই একটু খেয়াল করি, আমি সবর পায়ের যদি আমি প্রথম এইটুকু মুছে দিই, কি দাঁড়ায়? এই সব শব্দের অর্থ কি? দন্ত সব, সব মানে সকল, সবটুকু। আর এই সব মানে হচ্ছে মৃতদেহ, মারা গেলে যে শরীর, হ্যাঁ, দেহবশেষ। এখন সবর পার অর্থ কিন্তু এই সব না, আমি মনে রাখার জন্য বলতেছি যে কোন প্রক্রিয়ায় পরীক্ষা যখন আসে আমরা কনফিউজড হয়ে যাই, এখান থেকে বের করার জন্য শুধু। সেটা হচ্ছে যে সাধারণত মানুষ বয়স হয়ে গেলে মারা যায়, সাধারণত। মৃত্যুর তো কোনো রকম গ্যারান্টি নেই, ও অল্প বয়সেও মারা যেতে পারে। কিন্তু একজন মানুষ যখন কি হয়, সিনিয়র হয়, বয়স হয়, প্রাচীন হয়, বুড়ো হয়, তখন কি হয়? মারা যায়। আমাদের টোটাল চর্যাপদে যারা কবি আছেন, তাদের মধ্যে যত কবি আছে, টোটাল কবি যারা আছেন, সব থেকে বয়স্ক কবি বলা হচ্ছে কাকে? সবরপাকে, মানে যার জন্ম তারিখ সবচেয়ে আগে। বোঝাতে পারছি কিনা? আমরা এখানে যারা আছি তাদের মধ্যে দেখা গেল আমি জন্ম তারিখ আমার সবচেয়ে আগে, এরকম ব্যাপারটা, ঠিক আছে। এবার তাহলে সবরপা, তার কবিতার 50 নম্বর কবিতা, যদি টোটাল কবিতার সংখ্যা 50টি হয়, তাহলে সব শেষের কবিতা নম্বর কত? বুঝতে পারছি। তার কবিতার নম্বর কত? 50। এবার আসি, এরপর হচ্ছে করসুকারি কুব। কুতে কি হতে পারে? করসু কয় কয়, কুকুরিপা। হ্যাঁ হ্যাঁ, কুকুরিপা। কুতে কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কুকুরিপা। বুঝতে পারছি। করসুতে কুকুরিপা। এখন সবাই খেয়াল করি, আমরা এই যে শব্দটা লিখছি, আমরা যে যুক্ত বর্ণটা যদি বাদ দেই, এখানে কি থাকে? কি এটা থাকে কিনা? যুক্ত বর্ণটা উচ্চারণের সময় যদি বাদ দিই, কি থাকে? করি। এখন আমরা যেটা করব মনে রাখার জন্য, শুধুমাত্র এগুলো দেখাচ্ছি যে পরীক্ষায় তো এই ধরনের প্রশ্ন প্রচুর আসে, কিন্তু আমরা মনে রাখতে পারি না, যার ফলে আমি কথাটা বলছি। এখন পুরী কথাটা যখনই বলবো, এর সাথে যদি আমি ছন্দ মেলাই, পুরী নারী, মেলে না? মেলে কিনা? পুরী নারী হয় উচ্চারণ। এখন এই কুকুরিপাকে ধারণা করা হয় বা অনুমান করা হয় যে ইনি একজন নারী কবি ছিলেন। পরীক্ষা যখন আসবে যে অনুমিত মহিলা কবি কে, এদের মধ্যে নিম্নের কোন ব্যক্তি ধারণা করা হয় যে যিনি মহিলা কবি ছিলেন, তখন হবে কি ওই অপশন দেখে মাথায় আনা কঠিন হয়ে যায়। ঠিক আছে, আমি এই যে টেক্সটটা আলোচনা করে দিলাম, তখন এটা দেখলে আশা করা যায় মনে থাকবে। তাহলে কি বলছি? কুড়ি নারী মানে কি? উচ্চারণের সুবিধার জন্য কুড়ি নারী, কুকুরিপা নারী, অনুমিত নারী কবি কে? কুকুরিপা। এখন কুড়িয়ের উচ্চারণ অনেকটা এরকম কিনা? কুড়ি, কুড়ি এবং কুড়ি উচ্চারণ তো কাছাকাছি। এই 20 নম্বর কবিতা এবং এই শূন্য মুছে দিলে কত থাকে? 20-এর 2। তার মানে 2 নম্বর কবিতা এবং 20 নম্বর কবিতা এই কুকুরিপার লেখা। এবার মনে রাখতে পারবো 2 নম্বর কবিতা এবং 20 নম্বর কবিতা কার? এই সব আমার। বসে বসে কি করছি? পড়াশোনা তো শুরু করলে হবে না, বললাম না বেশি সময় দিয়ে বেশি পড়লেই কাজে লাগবে না, এগুলো একটু ভাবতে হবে, ঠিক আছে। এখন তোমাদের ভাবার দরকার, আমি ভাবনার জায়গাটা উস্কে দিচ্ছি। তাহলে এখানে নারী কবি কে? আর তার লেখা কবিতার কত নম্বর? এবার তো মনে থাকবে, এত ভুল হবে না। এবার আমি চলে আসি কয়াকারে কা। কয়াকারে কাতে কি হয়? কান্নপা। কানু বলে না,
কানু, কৃষ্ণ, কান্ন, ঠিক আছে, বুঝতে পারছি? কৃষ্ণ, কৃষ্ণ, কানু, কান্নপা, কানাই, একই। আর আচ্ছা, তাহলে এখানে কান্নপা। এখন একটা কথা আমি বলবো মনে রাখার জন্য, জাস্ট একটু ভিন্ন আঙ্গিকে। আমরা মনে করো কান্নয়ের উচ্চারণ অনেকটা কানায়ের মতো কিনা, যদিও এই কবি কানা ছিলেন না, কিন্তু মনে মনে রাখার, সহজভাবে মনে রাখার জন্য। তাহলে যে লোকটা, যেমন হোমার মহাকবি, তিনি অন্ধ ছিলেন। মিল্টন, জন মিল্টন, তিনি অন্ধ ছিলেন। এখন যিনি অন্ধ, তার তো বাস্তব জগতে বেশি সময় ধরে বেশি ধরনের কাজ করা কঠিন, চ্যালেঞ্জ। উনি বসে থাকেন আর চিন্তা করেন। তাহলে আমাদের তো বিভিন্ন কাজ আছে, ওনার শুধু একটাই কাজ। সুতরাং আমার থেকে তিনি কি বেশি ভাবতে পারবেন, বেশি কবিতা লিখতে পারবেন, ঠিক কিনা? তার মানে এইখানে এই কান্নপা বসে বসে সারাদিন কবিতা লিখছেন। ওইভাবে ভাবি, যদিও এটা বাস্তবে না। কান্নপা, কানা মানুষ, উচ্চারণটা ওই কারণে বললাম। তাহলে সবচেয়ে বেশি পদ রচয়িতা কে? কান্নপা। উনি হচ্ছে মোট 13টি পদ লিখছেন। এটা কি বুঝতে পারছি? কান্নপা সবচেয়ে বেশি পদ লিখছেন। এবার মনে থাকবে, আশা করি ভুল হবে না, তাই তো? এরপরে আমরা চলে আসি হচ্ছে লয় রস্যকারে লু। লয় রস্যকারে লু, লুতে কি হয়? লুই পা, এই শব্দটা আমার খুব ভাল লাগে, ঠিক আছে? লুই পা শব্দটা আমার খুব প্রিয়। হ্যাঁ, এই লুই পা, আমি যেমন একটু আগে কবিতার কথা বললাম না, আমি আগের দিন শোনালাম কবিতা। আমার এক বন্ধু ছিল, কবি হবে স্বপ্ন ছিল তার। আমি খেয়ে শেখা হয়ে গেছি বেকা, মুখে হলো দাড়ি, দিতে হবে দুঃখ নামের জীবন সাগর পাড়ি। বিখ্যাত কবিতা আমার বন্ধু। এখন আমরা আজকে শুধু কবিতা নিয়ে আলোচনা, তো প্রচুর কবিতা বলবো কিন্তু। ওইখানে যেমন বললাম কুড়ি, নারী, কুড়ি, মনে আছে? এ জায়গাও কিন্তু সেরকম বলবো। কি বলবো এটা? লুই পা, দুই পা, হয় না? হয়। তার মানে লুই পা, দুই পা, অর্থাৎ সে 2টা কবিতা লিখছে। লুই পা কয়টা লিখছে মনে থাকবে এবার? লুই পা, কি বলছি, দুই পা। লুই পা, দুই পা, 2টা কবিতা লিখছে। সে কোনটা কোনটা লিখছে? 1 নম্বর কবিতা এবং 29 নম্বর কবিতা। তাহলে লুই পা লেখা কবিতা কোনটা কোনটা বলি? 1 নম্বর এবং 29 নম্বর। তাহলে টোটাল, এবার একটা দারুণ ব্যাপার, সেটা হলো বাংলা সাহিত্যে লেখা যত বই আছে, তার প্রথম বই বা যে বই দিয়ে সাহিত্য শুরু হয়েছে সেটা তো চর্যাপদ। এই চর্যাপদে 50টি বা 51টি কবিতা আছে। তার প্রথম কবিতাটা কার? তাহলে না না, লুই পা। সবরপা তো মনে করো সবরপার জন্ম তারিখ আগে, সে বয়স বেশি তার, কিন্তু কবিতার কবিতার শুরু হয়েছে কাকে দিয়ে? প্রথম পৃষ্ঠা উল্টালেই কার কবিতা? বোঝা গেছে কিনা? বোঝা গেছে? তাহলে কান্নপা। বেশি পদ লিখছে কে? কান্নপা। কান্নপা। এখন এখানে যেটা বললাম লুই পা, দুই পা, সে প্রথম কবিতাটা তার। তার মানে বইয়ের প্রথম পৃষ্ঠার প্রথম কবিতা কার? তাহলে আমি বলতে পারি যে বাংলা সাহিত্য শুরু হয়েছে কাকে দিয়ে? তাই হয় না হিসাবে? এই কারণে বলা হয় আদি কবিকে। কি হবে? প্রথম কবিকে। বোঝা গেছে? বাংলা সাহিত্যের প্রথম কবি বা আদি কবি যদি আসে, কে হবে তাহলে? লুই পা। মনে থাকবে এবার? আচ্ছা, লুই পা কি লিখছে? কা তরুবর পঞ্চমী ডাল, চঞ্চল চিয়ে পৈঠা কাল। এটা কিন্তু বাংলা, কিন্তু বুঝিনি মনে হয় কিছু। বোঝা গেছে নাকি? আচ্ছা, হ্যাঁ, চলছে। ওকে, আচ্ছা, এগুলো এডিট করে ডিলিট করে দিও একটু। আচ্ছা, কায়া, কায়া মানে কি? শরীর, মিছে মায়া। হ্যাঁ, এই কায়া, এরকম গান আছে না অনেক, শুনি নাই মনে হয়। কায়া মানে কি? শরীর। তো বলছে কায়া তরুবর, তরু মানে কি? তরু, গরু না, তরু, ঘাস। তরু মানে হচ্ছে গাছ, বৃক্ষ, তরু বৃক্ষ, ঠিক আছে? দুটো পি, শুনছি এগুলো, শুনছি। তরু, তরু, খেয়াল আসতেছে না আর কি, তাই তো? তরুণ না, তরু। হ্যাঁ, তরুলতা, এই যে বলছে, এটা আরো ভালো মনে থাকবে আর কি। তরুলতা বলি না। এই যে উদ্ভিদ কয় প্রকার জানি? উদ্ভিদ 3 প্রকার। একটা হচ্ছে গুল্ম, না না না, গুল্ম বিরুৎ বৃক্ষ, এটা জানি না মনে হয়। বৃক্ষ হচ্ছে যেগুলোর কাণ্ড থাকে, ওই যে কাঠ ফাড়ে না আমরা তক্তা বানাই,
আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো কি? বৃক্ষ। আর গুল্ম বিরুৎ, বিরুৎ মানে হচ্ছে যেগুলো লতা পাতা, যেগুলো লতা পাতা, ওই যে পুঁই শাক বা, আর যেগুলো হচ্ছে লেবু গাছের মতো, রঙ্গন গাছ, মানে ঝোপের মতো যেগুলো, ঠিক আছে, এইগুলো হচ্ছে পাতাবাহার গাছ, এগুলো হচ্ছে গুল্ম। এগুলো মনে হয় খেয়াল নেই আর কি। হ্যাঁ, এগুলো আবার যে একবীজপত্রী, দ্বিবীজপত্রী, বৃক্ষ, ওই সায়েন্সের এগুলো লাগে, এগুলো ধারণা রাখতে হবে। ঠিক আছে, দেখবে একবীজপত্রী গাছের পাতাগুলো লম্বা হয়, ঠিক আছে, এগুলো শিরা এরকম এরকম লম্বা লম্বা হয়। ধান গাছের পাতা দেখবা শিরা এরকম। সুপারি গাছের পাতা, তাল গাছের পাতা একবীজপত্রী, মানে যার ভেতরে বীজ, হয়তো এরকম এরকম, কিন্তু দ্বিবীজপত্রী তখন সে পাতাগুলো এরকম হয়, এই যে এরকম এরকম। জানি না, না এটা, হ্যাঁ এইটাই বুঝে ফেলছি, মানে যার বীজ ভাঙলে ওই যে দুটো বীজ পাওয়া যায়। বুঝছি, তার মানে সবকিছু মোটামুটি চোখ কান খোলা রাখতে হবে চলার পথে, ঠিক আছে। এইখানে যেটা বলতে চাইলাম, কোনটা? লুইপা, দুইটা মনে আছে তো, যে কা তরুবর, তরু মানে কি? গাছ। আমাদের শরীরটা কি? বৃক্ষের মতো। পাঞ্চবি ডাল, গাছের ডাল থাকে না? মানুষের শরীরের এরকম পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। বুঝতে পারছি? তাহলে কা তরুবর পাঞ্চবি ডাল, চঞ্চল চিয়ে পৈঠা কাল। চঞ্চল চিয়ে চিত্ত, আমাদের চঞ্চল মনে বা চিত্তে, হৃদয়ে কাল প্রবেশ করে বা সময়, হ্যাঁ, জ্ঞান প্রবেশ করে। এই এই ইসের মাধ্যমে, মানে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমেই তো আমরা সবকিছু ধারণা করি, এরকম কিছু মানে আর কি, ঠিক আছে। তো লুইপার কথা বলছি, নিশ্চয়ই এত ডিপে যাবে না, বাট একটু ধারণা পেলাম, তাই তো? লুইপা প্রথম কবি, মনে থাকবে। এরপর বাকি রইল কি? ভারসুকারে ভূ, ভূতে কি হয়? ভূসুকুপা, ভূসুকুপা, ঠিক আছে, ভূসুকুপা। এখন এখানে একটা প্রশ্ন খুবই কমন ভূসুকুপা থেকে, ঠিক আছে, ভূসুকুপা থেকে একটা কমন প্রশ্ন আসে, তাহলেও পরীক্ষায় প্রায় আসে, যে অপনা মাংসে হরিণা বৈরী উক্তিটি কার? মাংসে, হ্যাঁ, হরিণা বৈরী। আচ্ছা, মজার একটা উক্তি কিন্তু এটা, আপনা মাংসে হরিণা বৈরী। বৈরী মানে কি? বৈরী, বৈরী মানে হচ্ছে শত্রু, নেগেটিভ, নেতিবাচক, ঠিক আছে। বৈরী আবহাওয়া মানে কি? বিরূপ আবহাওয়া, তাই তো। আচ্ছা হোক, বৈরী মানে বাতাস, একটা কিছু হলে হলো, সমস্যা নেই। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে, এই অপনা মাংসে হরিণা বৈরী, এই কথাটা লিখছে কে? ভূষকুপা। কিন্তু আমরা এভাবে পড়বো না, আমরা পড়বো এইখানে আপনা মাংসে ভুসুকা বৈরী, কি পড়বো? ভুসুকা বৈরী। কথা বুঝছি, মূল লাইনটা ছিল কিন্তু হরিণা বৈরী, কিন্তু আমরা কি পড়বো? কারণ কি? কারণ আমি যখন এইভাবে মুখস্থ করব পরীক্ষার হলে, আমার অটোমেটিক্যালি ওইখানে পড়া হয়ে যাবে কি, ওর মধ্যে অ্যান্সার অটো হয়ে যাবে, কারণ আমার ভালো লাগবে না তখন। কেননা তুমি যখন আমি হলে যে যেটা ঝামেলা হয়, ওইখানে বললাম না ক খ গ ঘ, সবগুলোকে চাইনিজ মনে হয়। চায়নাদের চেহারা যেমন একই রকম, ক খ গ ঘ সবগুলো একই রকম মনে হয়, তাই মনে হয় না? সুতরাং এইখানে আমি যখন এইভাবে পড়বো, আপনা মাংসে কি ভুসুকা বৈরী, তার মানে ওই অপশন, না ও আমার মুখস্থ রাখার দরকার নেই, ও কোনোদিনও ভুল হবে না। হরিণা বৈরী কোনোদিনও ভুল হবে না, কিন্তু এটা ভুল হতে পারে। এইভাবে পড়লে কবিকে অপশনের মধ্যেই অটো আমার কি মুখে হয়ে যাবে, এই কারণে এভাবে পড়বো, বুঝছি কিনা? এটার মানে কি জানি, মানে জানি না, খুব হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। অপনা মাংসে হরিণা বা বৈরী মানে হচ্ছে হরিণের নিজের মাংসই তার নিজের শত্রু। অসম্ভব সুন্দর কথা, কিন্তু কেন বুঝতেছি না। বনের মধ্যে সব থেকে আকর্ষণীয় প্রাণী মানুষ খোঁজে কোনটা? কি কারণে? মাংসের কারণে না, এবং সেটা তার জীবনের জন্য কি হুমকি না। আমরা তো কেউ সিংহ বা বাঘ খুঁজতে যাই না, যাই আমরা ঠিক হরিণ ধরতে যাই। মানুষ তো এমনি ন্যাচারালি খারাপ, এই হরিণ ধরে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু এটা তো শুধু মানুষ না, অন্যান্য প্রাণীর কাছেও তো সে লোভনীয়। বাঘ বা সিংহ তারা কি করে? হ্যাঁ, তার মানে তার নিজের মাংসই তার নিজের শত্রু। আমাদের সমাজেও কিছু মানুষের সম্পদটা কিন্তু তার জন্য বিপদের কারণ।
সম্পদ কিন্তু মানুষের বিপদের কারণ, মাথায় রাখতে হবে। অর্থ সম্পদ এগুলো মানুষের বিপদের কারণ। এমনকি আমাদের সমাজে দেখা যায় যে গ্রামাঞ্চলে বেশি দেখি, শহরের ক্ষেত্রে কেমন তুলনামূলক কম, যে গ্রামাঞ্চলে দেখা যায় কোনো মেয়ের চেহারা একটু ভালো, ওটা তার বিপদের কারণ। ইয়েস, ওইটাই তার মানে তার কিন্তু জ্ঞান অর্জনের পথটা বন্ধ হয়ে গেল। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা জ্ঞান অর্জন, স্বাভাবিকভাবে এই পৃথিবীকে উপভোগ করার জন্য, নিজের জীবনকে উপভোগ করার জন্য বা উপলব্ধি করার জন্য, বোধের জন্য জ্ঞান দরকার না? কিন্তু যেটা হয় সাধারণত ওইটা থেকে সে বঞ্চিত হয়ে যায় সব সময়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমাদের আপনা মাংসে কি হরিণা বৈরী, এটা আমরা পড়বো কি? ভুসুকা বৈরী, মনে থাকবে এবার। এবং বাঙালি কবি কে? এই ভুসুকা কি? ঠিক আছে, পরীক্ষা কিন্তু এটা আসবে। ভুসুকা ছিল কে? বাঙালি কবি, ঠিক আছে। এর বাইরে আরো টুকিটাকি প্রশ্ন কিছু থাকে বা আছে বা আসে, ঠিক আছে। এই টিকাকার কে? এই চর্যাপদের ব্যাখ্যাকার করছে মুনি দত্ত। সবাই আমরা এটা মোটামুটি ধারণা নেব, মুখস্থ করবো। মুনি দত্ত হচ্ছে এর টিকাকার, ব্যাখ্যাকারক। কবিতাগুলো চর্যাপদ মানে প্রত্যেক কবিতা ব্যাখ্যা করছেন যে এর মানে কি হতে পারে, কিরকম কি সমান, এইগুলো আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা চর্যাপদ থেকে দেখি এবার কি কি প্রশ্ন আসছে। আমার মনে হয় এবার সব পারবো, আশা করি। ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু বলা হয়ে গেছে, তাই না? আচ্ছা, সরি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখানে আছে হচ্ছে কি গাছের তেঁতুল কুমিরে খায়, ঠিক আছে। আচ্ছা, এখন চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায় বলো? নেপাল। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষা প্রয়োগ আছে? আচ্ছা, টিকাকারের নাম কি? আচ্ছা, কোন কোন ধর্মমতের কথা আছে? আচ্ছা, কোন কবি এখানে প্রাচীন যুগের কবি নন উল্লেখিতদের মধ্যে? এইখানে কি বলছে যে নিচের চারজনের মধ্যে কে প্রাচীন যুগের কবি না? তাহলে প্রাচীন যুগে কয়টা বই লেখা হয়েছে? 650 থেকে 1200 সালের মধ্যে কয়টি গ্রন্থ আছে? বই, বই, কবিতা না। কেন বই 4টি? কেন শুধু চর্যাপদ না? তো চর্যাপদের সময়ের যারা কবি তারাই তো প্রাচীন যুগের কবি, যারা কবিতা লিখছে। এর বাইরে তো আর ওই সময়ের কবি নেই। তাহলে এখানে দেখো, কান্নপাদ, লুইপাদ, শান্তিপাদ, রমণীপাদ। এইখানে রমণীপাদ হচ্ছে বাইরের কবি। আচ্ছা, ওই সময়ের নাম। আচ্ছা, সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? দোহা কোষর মানেই হচ্ছে চর্যাপদ। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? বাংলা সাহিত্যের অন্ধকার যুগে। এই জায়গা তো আসিনি, আলোচনা করিনি গতদিন। গতদিন আলোচনা, হ্যাঁ হ্যাঁ, গতদিন বলছিলাম 1201 থেকে 1350। কত সালে আবিষ্কৃত চর্যাপদ? বাংলা সাহিত্যের পঠন পাঠন সুবিধার জন্য কয়টি ভাগে ভাগ করা হয়েছে ইতিহাসকে? চর্যাপদ কোন ছন্দে লেখা? শূন্য পুরাণ, ওই যে বলছিলাম শূন্য পুরাণ, হ্যাঁ, পুরাণের রয়াকারে রা আছে, রাতে রামাই পণ্ডিত। আচ্ছা, এরপর আসি হচ্ছে বাংলা ভাষার আদি চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? সাহিত্যের আদি কবিকে, এখানে আদি কবিকে লইপা। আবিষ্কৃত হয় কোথা থেকে? আচ্ছা, চর্যাপদের আবিষ্কারক কে? হরপ্রসাদ শাস্ত্রী। আচ্ছা, তাহলে আমি এইখানে 21টা প্রশ্ন আসছে বিসিএস এ, কি পারা গেছে? বললাম না যেমন ভাবে আলোচনা করবো যে ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই। ক্লিয়ার তো? ইনশাল্লাহ হবে। হ্যাঁ।